ভুটানে আজ আমার চতুর্থ দিন। সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম বারান্দাতে। এখান থেকেই দেখা যায় পুরো পারো শহর, পারো নদী এবং হোটেলের নিচে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। সকালে 2 ডিগ্রি ঠান্ডায় চায়ের কাপের এক চুমুক না দিলেই নয়। প্রথমেই পানি গরম করে নিলাম। গরম পানিতে টি ব্যাগ দিয়ে একটু নাড়াচাড়া করি, তৈরি হয়ে গেল আমার চা। তারপরে চলে আসলাম চা নিয়ে বারান্দাতে, এই অসাধারণ ভিউর সাথে রং চা। আজ আমি যাচ্ছি টাইগার নেস্ট মনাস্ট্রিতে। এই ট্রিপের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস দিন হতে চলেছে আজ। সকাল 8:52 গাড়ি ঠিক করে ফেললাম টাইগার নেস্ট মনাস্ট্রিতে যাওয়ার জন্য। গাড়ি যাবে টাইগার নেস্টের বেস ক্যাম্প পর্যন্ত। গাড়িতে বসে জানালার বাইরে চোখ রেখে মনে হলো আজকের দিনটা স্মরণীয় হতে যাচ্ছে। সকাল 9:32 এসে পড়েছি টাইগার নেস্টের ট্রেকিং পয়েন্টে। টাইগার নেস্ট মনাস্ট্রির ভিতরে যাওয়ার জন্য 1000 রুপিতে টিকিট কেটে নিলাম। ট্রেকিং এর জন্য টিকিট প্রয়োজন হয় না। আপনারা শুধুমাত্র যারা ভিউ পয়েন্ট পর্যন্ত যাবেন এবং ছবি তুলে এসে পড়বেন তাদের প্রয়োজন নেই টিকিট কাটার। টিকিট শুধুমাত্র তারাই কাটবেন যাদের ইচ্ছে আছে মনাস্ট্রির ভিতরে কি আছে দেখে নেওয়ার জন্য। আর এখান থেকে ট্রেকিং স্টিকও নিয়ে নিলাম 100 রুপিতে। সকাল 9:41 ট্রেকিং শুরু করলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে টাইগার নেস্ট মনাস্ট্রি। সামনে কঠিন একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এখান থেকে ঘোড়া ভাড়া করা যায় 1300 রুপি দিয়ে।
শুধুমাত্র অনওয়েতে। 1300 রুপি দিয়ে ক্যাফেটেরিয়া পর্যন্ত যেতে পারবেন শুধুমাত্র অনওয়ে। আসার পরটা রিস্কি, তাই আসার সময় আপনারা চাইলেও ঘোরাতে আসতে পারবেন না। ভুটানে আসার আগে কিছুদিন বেশি বেশি হাঁটার প্র্যাকটিস করে নিয়েছি যেন ট্রেকিংয়ে অসুবিধা না হয়। এখনো অনেক রাস্তা বাকি, একটু পর পরে রেস্ট নেওয়া লাগছে। এখানে আসার আগে হাঁটার অনেক প্র্যাকটিস করেছিলাম, কিন্তু তারপরেও অল্পতেই টায়ার্ড হয়ে যাচ্ছে। শুকনো সিজনে এখানে সহজে হাঁটা গেলেও বৃষ্টির সিজনে এখানে হাঁটা অনেক কঠিন হয়ে যাবে। লুক এট দিস ভিউ। এখানে এসে রেস্ট নিলাম কিছুক্ষণ। সামনে একটি রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে যাওয়ার জন্য এখনো গুগল ম্যাপে দেখাচ্ছে আরো 24 মিনিট, দেখা যাক কতক্ষণ লাগে। একটু পর পরে এখানে রেস্ট নেওয়া লাগে, নয়তো শরীর অনেক টায়ার্ড লাগে। দেখা যাক কতক্ষণ লাগে। উচ্চতা অনেক বেশি হওয়ার কারণে কিছুক্ষণ পর পরই ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। চলে আসলাম তাকসাং ক্যাফেটেরিয়াতে। Hey buddy, Enjoy the life.
Happier life, you know? Yes. Air so fresh. Yes. ও আমার এখানকার সবগুলো পিক তুলে দিয়েছিল। প্রথম ভিউ পয়েন্টে আসলাম 12:56-তে, উচ্চতা 3130 মিটার। এই ভিউ দেখার পরে লাগছিল এখানে আসা সার্থক। খুবই আজীব একটি স্থানে এই মনাস্ট্রি তৈরি করা হয়েছে। এতটা পথ আসছে শুধুমাত্র এই ভিউটা দেখার জন্য, তাই এখানে অনেকটা সময় কাটিয়ে দিলাম। কিছুটা সামনে আগাতেই সুবিশাল ঝর্ণার সাথে দেখা। এই ঝর্ণাটির নাম হলো তাকসাং ওয়াটারফল। টাইগার নেস্ট মনাস্ট্রির পাশে এই ঝর্ণার অবস্থান। ওয়াটারফলের পানি যেন বাধাগ্রস্ত না হয় সেই জন্যই ব্রিজ নির্মাণ করা হয়েছে এখানে। আমার কাছে এই ঝর্ণাটি বেশ ভালো লেগেছে।
2:26 অবশেষে টাইগার নেস্টে চলে আসলাম। আমার গাইড না থাকলেও আমি একটি গ্রুপের সাথে জয়েন করে ভিতরে প্রবেশ করলাম। এখানে আমি ফটো বা ভিডিও করা নিষেধ। লকারে ফোন এবং ব্যাগ রেখে যেতে হয়। ভুটানের এক ধর্মীয় গুরু তিব্বত থেকে বাঘের পিঠে করে এখানে আসেন। তিনি এখানে 3 বছর 3 মাস 3 সপ্তাহ 3 ঘন্টা ধরে ধ্যান করেছিলেন। তারপরে প্রতিষ্ঠা করা হয় এই বিস্ময়কর মনাস্ট্রি। তবে টাইগার নেস্ট নিয়ে প্রচলিত আছে আরো অনেক গল্প। মনাস্ট্রির প্রবেশ পথে ধূপ ও মোমবাতির সুবাস, বৌদ্ধ চিত্রকলা ও মন্ত্রলেখা পতাকা। ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ হলেও চোখে দেখা অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রতিটি কক্ষের দেয়ালে বৌদ্ধ ধর্মে দেবদেবীর চিত্র এবং আরো দেখতে পেয়েছি একটি গুহা এবং কিছু প্রতিমা। দুপুর 3:21 রওনা হলাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে। তারপর খাড়া কিছু পথ এবং উঁচু নিচু সিঁড়ি দিয়ে এগিয়ে যাচ্ছি। আমার ফিরতে অনেক দেরি হয়ে গেল। আমি কিছু লোকাল লোকদের ফলো করে বেস ক্যাম্পে ফেরার জন্য, কিন্তু এটাই ছিল আমার সবথেকে বড় ভুল ডিসিশন। তারা রেগুলার রোড ব্যবহার না করে শর্টকাটে যাওয়া শুরু করে। বুঝতেই পারছেন পাহাড়ের পথ শর্টকাট কেমন হতে পারে। তারপর খুবই সাবলীলভাবে সেই পথগুলো তারা গেলেও আমার জন্য ছিল চরম বিপজ্জনক। বিকাল 5:26 অবশেষে ফিরে আসলাম বেস ক্যাম্পে। শরীর ক্লান্ত কিন্তু মনে একরকম তৃপ্তি। গাড়ি পাওয়া কঠিন হচ্ছিল, কেননা আমি গাড়ি রিজার্ভ করে রাখিনি। কিন্তু এই ভাইটি আমাকে হেল্প করলেন, এক ফ্যামিলির সাথে শেয়ার গাড়িতে যাওয়ার সুযোগ করে দিলেন। পারতে গাড়ি থেকে নেমেই কিছু খাবার কিনে নিলাম, পরোটা, সবজি এবং মোমো। সন্ধ্যায় হেঁটে পারো শহরের শেষ সৌন্দর্য উপভোগ করলাম। রাতের আলোকিত পারো জঙ্গে নদীর পাশে বসে থাকা, চারপাশে নীরবতা, এক অন্যরকম অনুভূতি। ডিনার করতে আজও এখানে আসলাম, পার্ক 76। আজকের মেনু স্টিক অ্যান্ড রেড বুল। বোর্ড 4:45, ব্যাগ গুছিয়ে রেডি। হোটেল চেক আউট করে ট্যাক্সি বুক করে ফেললাম। যাচ্ছি পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইমিগ্রেশন শেষ করে ডিপার্চার লাউঞ্জে, সেখানে অবাক করে আর্ট গ্যালারি দেখতে পেলাম।
কুক এয়ারে ফিরছি ঢাকায়। জানলার পাশে বসে ক্যামেরা অন আর পাহাড়গুলো শেষ ঝলক রেকর্ড করে নিলাম। গুড বাই ভুটান। তারপর 1 ঘন্টার মধ্যে চলে আসি ঢাকাতে। এই ছিল আমার সম্পূর্ণ ভুটান ট্রাভেল। ভুটান সম্পর্কে যে কোনো কিছু জানতে আমাকে প্রশ্ন করতে পারুন কমেন্টে। থ্যাংক ইউ।